তনিমা অভিজিৎকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একটু লজ্জা পেয়ে অভিজিৎকে ছেড়ে দেয়, আর ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। অভিজিৎ বলল, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, আমি তন্ময়ের সাথে কথা বলবো এই বিষয়ে। তানিয়া বলল, সেসবের কোনো দরকার নেই, যেটা গেছে সেটা তো পাল্টাতে পারবো না, তাই ওকে আর ছেড়ে দাও। আমরা আমাদের মতো থাকি, অন্তত এই মেয়েটাকে তো আমার মতন চিট করছে না। ওই মেয়েটাকে তো ও বিয়ে করেছে, তাহলেই হবে। এমনিতেই আমি 1 মাস আগে মুভ অন করে নিয়েছি, তো এইসব নিয়ে আমার আর সেরকম একটা কষ্ট হয় না। যা কষ্ট পাওয়ার সেদিন রেজিস্ট্রি ম্যারেজ অফিসের সামনে যখন তন্ময় আসে নাই বলেছে, তখনই পেয়েছি। তারপরে অভিজিৎ টপিকটা পাল্টানোর জন্য বলল, তনিমার আমার জন্য 1 কাপ চা বা কফি আনতে পারবে? আমার কফি খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি আনছি বলে তনিমা রান্নাঘরের দিকে চলে গেল আর কফি বানাতে লাগলো। কফি বানাতে বানাতে তনিমা সে সময়ের কথা ভাবছিল আর মনে মনে ভাবছিল, আই হেট ইউ তন্ময়। তারপর ঘর থেকে অভিজিতের আওয়াজ আসে, তনিমা কফি হয়েছে? অভিজিৎ বুঝতে পেরেছিল যে তনিমা রান্নাঘরে একা নিশ্চয় কান্নাকাটি করছে, তাই ওকে ডাকলো। তনিমা বলল, এই তো কফি হয়ে গেছে, আমি নিয়ে আসছি বলে তনিমা কফির কাপ দুটো নিয়ে ঘরে চলে গেল। তারপর অভিজিতের হাতে একটা কফির কাপ ধরিয়ে নিজেও একটা কফি নিয়ে সোফাতে বসলো। অভিজিৎ বলল, তুমি এত দূরে গিয়ে বসলে কেন? আমার পাশে এসে বসো না। না না ঠিক আছে, থাক, আমি এখানেই ঠিক আছি বলল তনিমা। এবার অভিজিৎ বলল, অনেক দিন ঠিক করে রেস্ট নেওয়া হয়নি, অ্যাক্সিডেন্টের হওয়ার জন্য একটু রেস্ট নিতে পাচ্ছি। তারপরে অভিজিৎ কথাটা বলে পাটা আস্তে আস্তে নিচে ঝুলিয়ে বসলো। এটা দেখে তনিমা বলল, আরে পাটা নামাচ্ছ কেন? এক্ষুনি লেগে যাবে তো বলে সোফা থেকে উঠে অভিজিতের পাশে গিয়ে পাটা তুলে দিতে লাগলো। আরে না 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 থাক, এরকমভাবে বিছানার মধ্যে পা দিয়ে হেলান দিয়ে বসে বসে কোমর ব্যথা করছে, তাই ভাবলাম একটু পাটা ঝুলিয়ে বসি। পাটা নামাতে গিয়ে অভিজিৎ হরচট বলে ওঠে। তনিমা সঙ্গে সঙ্গে বলল, কি হয়েছে, কি হয়েছে? দেখলে তো পায়ে লেগে গেল, কতবার বললাম যে পাটা নামাবে না। কার কথা কে শোনে? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আমার অবস্থাটা বোঝো। সারাদিন ছুটে চলা মানুষ হঠাৎ করে বিছানাতে শুয়ে বসে থাকলে তো একটু অসুবিধা হবেই। ঠিক আছে, আমি ধরছি, তুমি আস্তে আস্তে পাটা নামাও, তনিমা বলল। তারপর অভিজিৎ তনিমার একটা কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে পাটা নামালো। তারপর ওরা দুজনে কফি খেতে লাগলো। কফি খাওয়া হয়ে গেলে অভিজিৎ বলল, আমি একটু ওয়াশরুমে যাব, একটু হেল্প করো না? হ্যাঁ নিশ্চয়, চলো। বারবার ফেল করো না বলতে হবে না, তুমি শুরু করো, ওয়াশরুমে যাওয়া হলে বলবে, তাহলে হবে। তনিমা অভিজিতের দিকে তাকিয়ে একটু হাসলো আর ওকে বিছানা থেকে ধরে ওর একটা হাত তনিমার কাঁধের উপর রেখে সাপোর্ট দিয়ে ওকে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর অভিজিৎ ওয়াশরুম থেকে বেরোলো। তনিমা ধরে ধরে বিছানায় বসিয়ে দিল আর পা দুটোকে আস্তে আস্তে বিছানার মধ্যে তুলে তারপর অভিজিতের মাথায় বালিশগুলো ঠিক করে ওর মাথার কাছে রাখছিল। আর রাখতে রাখতে তনিমা ব্যালেন্স হারিয়ে অভিজিতের গায়ের মধ্যে পড়ে যায় আর অভিজিৎ তার তনিমার ঠোঁটে ঠোঁট টাচ লেগে যায়। তারপর ওরা দুজনে দুজনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে অভিজিৎ আস্তে করে বলল, তনিমা আমার হাতে লাগছে। আর তনিমা লজ্জায় পেয়ে তাড়াতাড়ি ওর গায়ের উপর থেকে উঠে পড়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। তারপর অভিজিৎ বিছানায় বসে বসে মুচকি মুচকি হাসছিল আর মাথা চুলকাচ্ছিল। তনিমা বাইরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর লজ্জাও পেয়েছিল আর মনে মনে ভাবছিল, ইস কি কাণ্ডটাই না হলো। এবার আমি অভিজিৎ বাবুর সামনে যাব কি করে? ওনার সামনে গেলেই তো ওই ঠোঁটে বলতে গিয়ে তনিমা থেমে গেল আর বলল, অভিজিৎ বাবুকে জানে মনে মনে কি ভাবছে আমার সম্বন্ধে। ইস, এরকমটা হওয়া উচিত হয়নি। আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইব। না না, ক্ষমা চাইব? আমি তো ইচ্ছে করে করিনি, ভুল করে পড়ে গেছি। ওনার সামনে গিয়ে বলবো এটাই বা ভালো লাগে না বাবা। হে ভগবান, কি দোটানায় ফেললে বলে তনিমা দুপুরের রান্নার জন্য রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখলো আলপনা দেবী রান্না করছে, আরেকদিকে সবজি কাটছে। এটা দেখে তনিমা বলল, আমি কেটে দিচ্ছি মা। আচ্ছা তুমি কাটো, আলপনা দেবী বললেন। মা, আজকের এত রকমের রান্না হচ্ছে, কেউ গেস্ট আসবে নাকি? না না, কোনো অতিথি আসবে না, তোমার দাদা শ্বশুর আসবে, তাই ওনার পছন্দ মতো সব রান্না হচ্ছে আজকে। তুমি তো কোনোদিন দেখোনি তোমার দাদা শ্বশুরকে, খুব ভালো মানুষ উনি। আমি এ বাড়ি বউ হয়ে আসার পর থেকে আমাকে বউ না মেয়ের মতন ভালোবাসতেন, আলপনা দেবী বললেন।
ওনার কদিন পরে আসার কথা ছিল অফিসে, কারোর মুখ থেকে শুনেছি এভির অ্যাক্সিডেন্টও হয়েছে, তাই সমস্ত কাজ ফেলে চলে আসছে। অভিকে ছোটবেলা থেকে খুব ভালোবাসে, আর উনি তো জোর করেছিল অভিকে বিয়ে করানোর জন্য, না হলে কি অভি বিয়ে করতো এতদিনে? ভাগ্যিস জোর করেছিল বাবা, তাও না হলে তো তোমার মতো এত সুন্দর লক্ষ্মী বৌমা খুঁজে পেতাম না। আলপনা দেবী বললেন, আচ্ছা তনিমা, অভিজিৎ তো তোমার কথা কোনোদিন বাড়িতে বলেনি, হঠাৎ করে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে। কিছু মনে করো না, এসব জিজ্ঞেস করছি এখন শাশুড়ি বৌমাদের মতন বন্ধুত্ব সম্পর্ক, তাই তুমি আমাকে বন্ধু ভেবেই বলতে পারো। তোমাদের ফার্স্ট দেখা কোথায় হয়েছিল? কে আগে কাকে প্রপোজ করেছিল? আমার এসব কথা শুনতে খুব ভালো লাগে। আমি সবসময় ভাবতাম যে আমার ছেলের বউ যে হবে তাকে বৌমা না বন্ধুর মতন ভাববো, আর এই বাড়িতে যেমন আমি মেয়ের মতন ভালোবাসা পেয়েছি, আমার বৌমাকেও আমি তেমন মেয়ের মতন করেই রাখবো। তনিমা এগুলো শুনে একটু দুঃখ পেল, আর মনে মনে ভাবলো এতগুলো মানুষকেই আমরা ঠকাচ্ছি মিথ্যে বিয়ে চুক্তি করে। মা বাবা দাদু যখন জানতে পারবে এটা সত্যি কারোর বিয়ে নয়, তাহলে ওরা খুব দুঃখ পাবে, আর দাদু অভিজিতের উপর রাগ করবে। তারপরের মুহূর্তে এটা ভাবলেও যে ওনারা কত ভালো, কিছুদিনের মধ্যে আমাকে আপন করে নিয়েছে, নিজেদের মেয়ে ভেবে নিয়েছে। এদেরকে সত্যিটা বলবো, সবার সাথে কেমন জড়িয়ে পড়ছি, জানি না শেষ পর্যন্ত কি হবে। আলপনা দেবী বলল, কি ভাবছো তনিমা? সাবধানে কাজ করো, হাত কেটে যাবে তো। আর তুমি বললে না তো তোমার ফার্স্ট দেখা কবে হয়েছিল অভির সাথে? তনিমা মনে মনে ভাবলো, এবার আমি কি বলবো, ওনার সাথে তো আমার বিয়ের দিনই দেখা হয়েছিল, আবার মিথ্যে বলতে হবে, কিন্তু কি বলবো? তনিমা মনে মনে ভাবছে এবার কি বলবো। এমন সময় দরজায় কলিং বেলের বাজলো। আলপনা দেবী বলল, ওই হয়তো বাবা চলে এসেছে, চলো তনিমা দেখা যায় কে এসেছে দেখি। বলে আলপনা দেবী গ্যাসটা বন্ধ করে হাত দিয়ে শাড়ির মধ্যে হাত মুছে সঙ্গে সঙ্গে দরজা খুলতে গেল। আলপনা দেবী দরজা খুলে দেখে ওনার শ্বশুর মশাই। বাবা আসুন, এখানে বসুন, আপনাকে জল দিব বাবা। আলপনা দেবী ব্যস্ত হয়ে বলল, অভিজিতের দাদুর বয়স 70-এর কাছাকাছি হবে, চুল থেকে পুরো সাদা হয়ে গেছে, পরনে শার্টের উপর ব্লেজার, হাতে একটা দামি ওয়াচ, চোখে একটা ফ্রেমওয়ালা চশমা, গায়ের রং ফর্সা আর লম্বা চওড়া চেহারা, চামড়া গুটিয়ে গেছে বয়স হওয়ার জন্য। দেখি মনে হয় যখন ইয়ং ছিল তখন দেখতে ভালোই ছিল। এনার নাম সমরেশ গাঙ্গুলি। সমরেশ বাবু বৌমার কথার উত্তরে বলল, এত ব্যস্ত হয়েও না বৌমা, সবে এসেছি, এখন অনেক সেবা নিতে বাকি আছে। আগে আমি অভির বউকে দেখব। কোথায় অভির বউ? আলপনা দেবী সমরেশ বাবুর সামনে দাঁড়িয়ে থাকা তমিমার দিকে ইশারা করে বলল, এই তো অভির বউ। সমরেশ বাবু তনিমার দিকে তাকিয়ে বলল, এই তো অভির বউ, বাহ খুব মিষ্টি দেখতে তো। আলপনা দেবী ইশারা করে বলে দেয় তনিমাকে। দাদাকে প্রণাম করার জন্য তনিমা সমরেশ বাবুর পায়ে গিয়ে প্রণাম করে। থাক থাক মা বলে দাদু তনিমাকে আশীর্বাদ করে। সমরেশ বাবু বলল, ওনার পাশে বসতে। তনিমা চুপটি করে সমরেশ বাবুর পাশে গিয়ে বসলো। তারপর সমরেশবাবু ড্রাইভারকে বলল ওনার সুটকেসগুলো নিয়ে আসতে, আর ড্রাইভার ওনার দুটো সুটকেস নিয়ে এসে ওনার সামনে রেখে দিল। তারপর সমরেশবাবু সুটকেস খুলে একটা গিফটের প্যাকেট তনিমার হাতে ধরিয়ে দিল। তনিমা বলল, এটা কি দাদু? দাদু বলল, বিয়ের প্রথম বউ নাত বউয়ের মুখ দেখে নতুন কিছু দেবো না, সেটা কি হয়? এই নাও মা, ধরো, দেখো তো পছন্দ হয়েছে কিনা। তনিমা গিফটের প্যাকেটটা খুললো আর দেখলো একটা খুব সুন্দর শাড়ি, আর তার সাথে কানের গলার সেট। শাড়িটা রেড অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে ছিল, ভীষণ সুন্দর, আর কানের গলার সেটটা শাড়ির সাথে ম্যাচিং করা ছিল। তনিমা গিফটটা দেখে খুশি হয়, কিন্তু মনে মনে একটা খারাপ লাগছিল। তনিমা ভাবছিল, যে দুদিন জাদু জানতে পারবে আমাদের মাত্র 3 মাসের বিয়ে, তখন কি হবে? সমরেশবাবু বলল, আচ্ছা বৌমা, অভি কোথায়? আলপনা দেবী বলল, কোথায় আবার হবে, আমাদের ঘরে। আসলে বাবা ও সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, তার জন্য বলছি আমাদের ঘরে কদিন থাকতে। সমরেশবাবু বলল, তা ভালো করেছো, আমি একটু অভিকে দেখে আসি। তারপরে দাদু অভিজিতের রুমে গিয়ে দেখলো অভিজিৎ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এটা দেখে দাদুর উপর ওর পাশে বসলো আর মাথায় হাত বুলাতে লাগলো। কিছুক্ষণ বসে থেকে দাদু আবার বাইরে চলে আসলো ডাইনিং রুমে। আলপনা দেবী বলল, কি কথা হলো বাবা? দাদু বলল, অভি ঘুমাচ্ছে, তাই ওকে ডাকলাম না। যত বিশ্রাম পাবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অভি থাকলে আমাদের উপর যত কাজের চাপ আসতো না। তাও অভি কিছু কিছু কাজ ঘরে বসে করে নেয়, আর তার জন্য একটু দম ফেলার সময় আছে। তা না হলে তো আমিও ও দেখতেও আসতে পারতাম না। কাজের এত প্রেশার উঠলেই তো তোমাকে দেখতে পায়।
তখন ওর সাথে কথা বলে নেব। বরুণ বাবু বলল, আরে বাবা কখন এলে, বলে বরুণ বাবু সমরেশ বাবুকে জড়িয়ে ধরে, ভালো আছো দাদু? দাদু বলল, ভালো না থাকলে তোর সামনে দাঁড়িয়ে আছি, এখানে ঠিকঠাক কাজকর্ম সামলাচ্ছি তো? বরুণ বাবু বলল, হ্যাঁ সামলাচ্ছি, ওই একটু চাপ হয়ে যাচ্ছে, অভিজিৎ থাকলে এতটা চাপ নিতে হয় না, তাও অভি ঘর থেকে ক্লায়েন্টের সাথে মিটিংগুলো ও সেরে নেয়। দাদু বলল, তাহলে আমি উপরের ঘরে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে এসে সবার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি যান, ফ্রেশ হয়ে নিন, তারপরে এসে দুপুরের খাবার খেয়ে নেবেন। আলপনা দেবী খুব মিষ্টি করে বলল। তারপরে তনিমাকে বলল, তনিমা চলো, রান্নাটা দুজনে মিলে সেরেই নিই। হ্যাঁ মা চলো। তারপরে তনিমা আর আলপনা দেবী রান্না